এগুলো খুব দরকারি জিনিস তো, তাই আর ওয়েট করতে পারিনি। সানায়া এখন ওই সকাল 9:30 মতো বাজে। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরছি। এখনই রোদের যা তাপ, বাইরের দিকে ভালোভাবে তাকানো যাচ্ছে না। না জানি বেলা বাড়লে আরো কতটা গরম বাড়বে। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে সবে মাত্র বাড়িতে ফিরলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। সানাকে সকাল সকাল ঘুম থেকে তুলে ওকে খাইয়ে রেডি করে সময়ের মধ্যে স্কুলে পৌঁছে দিয়েছি। এখন বাড়িতে ফিরলাম। কাজের দিদি কাজ করে চলে গিয়েছেন, কিন্তু চারিদিকে যা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে আমাকে এখন গোছাতে হবে। তারপরে যাব রান্নাঘরে, সমস্ত রান্না করব। আর আজকে খুব একটা তাড়া নেই। সানায়ের বাবা সানাকে যখন আনতে যাবে আজকে আমি আর যাব না। প্রথম যখন স্কুল যেত আমরা দুজনেই যেতাম যখন সময় পেতাম। বেশিক্ষণ বসে সময় নষ্ট না করে এবার যাবো রান্নাঘরে, তাহলে তোমাদের সঙ্গে একেবারে রান্নাঘরে দেখা হবে। যতই রোদ আর গরম থাকুক, আমার জানালার বাইরে চোখ গেলে এই যে এক টুকরো ছোট্ট রঙিন পরিবেশ, সেটা দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায়। রান্নাঘরে এসে আগে ভাত বসিয়ে দিলাম। ভাত একদিকে হোক, আর তার পাশাপাশি ডালটা তো ভালোভাবে ধুয়ে নিয়ে খানিকটা হলুদ দিয়ে দিয়েছি। ডালটাও সিদ্ধ হয়ে যাবে, আর অন্যান্য যা রান্নাবান্না করব সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিই। এই প্রচণ্ড গরমে রোজই সকালবেলা উঠে মাথায় এটাই চলতে থাকে আজকে কি রান্না করব। কাল সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম, ওই টুকিটাকি বাজার করা ছিল আর কি। বাজারে গিয়ে দেখলাম বাজারে আমড়া পাওয়া যাচ্ছে। কিছুটা আমড়া কিনে নিয়ে এসেছি। তার মধ্যে থেকে অর্ধেকটা আমড়া নিলাম। আমড়াটা ভালোভাবে জলের মধ্যে ধুয়ে নিলাম। গরমের দুপুরবেলাগুলোতে এমন হাঁসফাঁস করা অবস্থা হয়ে যায় যে খাওয়ার টেবিলে বসে তখন মনে হয় ঠান্ডা জল খেয়ে পেটটা ভরিয়ে নিই, কিন্তু সেটা করলে তো আর হবে না। তোমাদের সঙ্গে গল্প করছি আর এদিকে আমড়াগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। ওদিকে ভাত হয়ে গেছে, তার সঙ্গে ডাল সিদ্ধও হয়ে গেছে। প্যানটাকে এবার বসালাম, খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। কিছুটা রসুন থেতো করে রেখেছিলাম, সেটাই গরম তেলের ওপরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে তো, আমড়াগুলো পড়া মাত্র এত সুন্দর একটা গন্ধ বেরোলো। যাই হোক, নুনটা আগে দিয়ে দিই, না হলে আবার ভুলে যাব। আমার এত ভুলো মন, প্রায় সময় রান্না শেষের দিকে নুন দিয়ে থাকি। ডালটা তো আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এবার ডালটা ঢেলে দিচ্ছি। গরমের দুপুরবেলাগুলোতে প্রথম পাতে একটু টক ডাল হলে বেশ জমে যায়। শুধু তো ডাল রান্না করলে আর হবে না, ফ্রিজ থেকে কয়েক পিস মাছ বের করে রেখেছিলাম বরফ ছাড়ার জন্য। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটু নুন দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে রাখ। এই লঙ্কার গুঁড়োটাই কোনো ঝাল নেই, শুধু কালারের জন্যই দেওয়া, তাই হলুদের গুঁড়োর সঙ্গে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিই। মাছগুলো যখন ভাজছিলাম পাশাপাশি আরও একটা রান্নাও বসিয়েছি, একটু পরে সেটা দেখাবো। এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তো, একটু কালো জিরে দিয়ে দিলাম, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে এই যে খুন্তির মাথা দিয়ে একটু ভেঙে দিলাম। আমি না কাঁচা লঙ্কা খুব একটা কেটে দিই না। যাই হোক, এদিকে আবার রসুন থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, তার সঙ্গে নুনটাও দিয়ে দিলাম। এবারটা আর ভুলিনি। তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা একটু কষা কষা হলে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলার ওপরে নাড়াচাড়া করে অনেকটা জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। যখন ঝোলটা টকবক করে ফুটবে তখন ঢাকাটা খুলবো। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখছি ঝোলটা টকবক করে ফুটছে, আর এই যে আলুটা না গলে গেছে। মাছের পিসগুলো তাহলে একে একে এবার দিয়ে দিই। 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। মাছটা দেওয়ার পর ঝোলটা ফুটলে তবে না মাছের ঝোলে স্বাদ হবে। এই যে টকবক করে ফুটছে, এবারে এর মধ্যে একটু ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। তারপরে এবার ঢাকা দিয়ে রাখি। পাশাপাশি যত রান্না হয়েছে সব একে একে বেড়ে নেব, আর তোমাদেরকেও দেখাবো। কাঁচা আমড়া দিয়ে টক ডালটা তো সবার প্রথমে রান্না করে রেখেছিলাম, সেটা না একটা সাইডে সরিয়ে রেখেছিলাম। এখন এই যে বেড়ে নিলাম, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর আরও একটা যে রান্না করেছিলাম যেটা তোমাদেরকে দেখানো হয়নি, সেটা এখন বেড়ে নিচ্ছি। আলু দিয়ে পালং শাকের চচ্চড়ি করেছি। আজকে ভেবেছিলাম ডাল দিয়ে করব, সেটা আর করলাম না। যাই হোক, সবে মাত্র মাছের ঝোলটা হলো, এবারে নামিয়ে ফেলি। মাছগুলো না একটু সরিয়ে রেখেছি, নাহলে মাছগুলো ভেঙে যায়। এবারে একে একে মাছের পিসগুলো রেখে দেব।
এই হচ্ছে প্রচন্ড গরমের আজকের মেনু। ঘেমে একেবারে অবস্থা খারাপ, সমস্ত রান্না হয়ে গেছে, তারপরে যা যা কাজ বাকি ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার সানায় আসার জন্য আমি অপেক্ষা করছি। আসলে ওর পাপাকে আনতে গিয়েছে। সানায় তো স্কুল যাচ্ছে খুব বেশি দিন হয়নি, কয়েকটা দিন স্কুলে যাওয়ার পর স্কুল ছুটি পড়ে গিয়েছিল। যে কদিনই স্কুলে গেছে আমি ওকে দিতেও গিয়েছি, আবার আনতেও গিয়েছি। তো আজকে প্রথম ওর পাপা একাই ওকে আনতে গেল, দেখি এসে কখন পৌঁছায়। বারান্দায় এসে তাই দেখছি যে ওরা এসে পৌঁছালো কিনা, দেখা যাক কখন এসে পৌঁছায়। বলতে না বলতে বাইরে চোখ যেতেই দেখলাম ওরা এসে পৌঁছে গেছে। সানায় এত জোরে জোরে হাসছে না, উপর দিয়ে আমি শুনতে পাচ্ছি। সানায়া, বাবা এত জোরে জোরে চিৎকার করছে, আমি পুরো এখান থেকে শুনতে পাচ্ছি। বাবা সানায়া, ঘেমে তো অবস্থা খারাপ। বাড়িতে ঢোকা মাত্রই দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। এই গরমের মধ্যে ঘেমে নিয়ে আমরা তো ক্লান্ত হয়ে যাচ্ছি। এই যে গরমের মধ্যে স্কুল থেকে ফিরলো, ও কিন্তু ক্লান্ত হয়নি। যাই হোক, ওর ইউনিফর্মটাকে খুলে দিচ্ছি, তারপরে ওকে ফ্রেশ করিয়ে ওকে করাবো লাঞ্চ, আমরাও লাঞ্চ করব, তারপরে দেখা হবে বিকেলবেলা একেবারে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে লাঞ্চের পর সানাইকে ঘুম পাড়িয়ে ওর পাশে শুয়ে আমারও চোখটা লেগে এসেছিল। বালতিটা করে এখন জল নিয়ে এসেছি, গাছগুলোতে জল দেব। গরমে গাছগুলোরও তো বেহাল অবস্থা। কয়েকটা টব আবার খালি হয়ে গেছে। এই প্রচন্ড গরমের মধ্যে কিছু গাছ শুকিয়েও গিয়েছে। ওদিকে সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে, কিন্তু এই যে জানালার গাছগুলোতে জল দেওয়া হয়নি। অন্যান্য দিন রান্নার সময় দিই, কি আজকে দেওয়া হয়নি, তাই এখন দিয়ে দিলাম। দুপুরবেলা ভেবেছিলাম গাছগুলোতে জল দেবো। সানায় স্কুল থেকে ফিরে এতটা দুষ্টুমি শুরু করলো, ওকে সামলাতে গিয়ে মাথা থেকেই বেরিয়ে গেছে গাছে জল দিতে হবে। এই গরমে তো গাছগুলোরও বেহাল অবস্থা। এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে সন্ধ্যের চা করব, সানায়ের জন্য খাবার তৈরি করব, তারপরে সন্ধ্যের পর টুকিটাকি এটা ওটা কাজ তো লেগেই থাকে। তাহলে চলো বন্ধুরা এবার রান্নাঘরে যাই, সন্ধ্যের চাটা করে ফেলি। সন্ধেবেলা ভাবলাম চায়ের সঙ্গে কিছু একটা বানিয়ে নিই, তাই ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। সানায়ের খাবারটা আগে বানিয়ে আমি ওকে খাইয়ে দিয়ে এই যে টমেটো সস রেখে প্লেট সাজানো কমপ্লিট হলো। পাশাপাশি 2 কাপ চাও করে নিয়েছিলাম। সন্ধেবেলা এক বড় নেশা, 1 কাপ গরম গরম চা, সেটা না হলে না ঠিক জমে না। সন্ধ্যেবেলা চায়ের পর্ব বেশ অনেকক্ষণ আগেই মিটে গিয়েছে। এখন তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাবো। অনলাইনে কয়েকটা পার্সেল এসেছিল, সেগুলো আমি আগে আনবক্সিং করে ফেলেছি। আর এগুলো খুব দরকারি জিনিস, তো তাই আর ওয়েট করতে পারিনি। যেহেতু দরকারি জিনিস তাই ভাবলাম তোমাদেরকেও একবার দেখাই। তাহলে চলো কি কি পার্সেল এসেছে তোমাদেরকে দেখাই। 3টে পার্সেল কিন্তু একসঙ্গে আসেনি, একটা একটা করে এসেছিল। যে কোনো পার্সেল আসলে বক্সটা যতক্ষণ না খুলি ঠিক ভালো লাগে না। প্রথম বক্সটা নিয়ে নিলাম। এর মধ্যে খুব একটা কাজের জিনিস আছে। অনেকবার নেব কি নেব না ভাবনা চিন্তা করে আমি এই অর্ডারটা করেছিলাম। এটা একটা স্টেন রিমুভার স্প্রে, বেশ ভালো কিন্তু এটা। আমরা তো এখানে 2টো মানুষ, আর সানায়াকে নিয়ে 3 জন। স্টিলের যে থালা বাসনগুলো আছে এতটা জং পড়ে যায় মাঝে মাঝে, যে সেগুলো না ভালোভাবে মাজা ধোয়া করলেও উঠতে চায় না, কিংবা কখনো কড়াইতে কিছু রান্না করতে গেলে সেটার মধ্যেও পোড়া দাগ লেগে যায়। স্টেন রিমুভারটা কেনার পর দেখলাম এটা দিয়ে বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বটল নয়, 2টো বটল ছিল। একটা বটল আমি নিয়ে গেছি রান্নাঘরে, আমি ব্যবহার করছি, তাই তোমাদেরকে বলতে পারলাম যে এটা কাজের জিনিস কিনা। আর এটা একটা বটল কিন্তু 299 নয়, 2টো বটলের দাম 299। কম্বো অফার চলছিল তো সেই সময় আমি অর্ডার করেছিলাম। যাক, এটা তো দেখানো হলো। এরপরে যে বক্সটা আছে, এই বক্সটা একটু ছোট। এর মধ্যেও যেটা আছে এটাও কাজের জিনিস কিনা তোমাদেরকে বলছি, তার আগে বটলটা ভালোভাবে দেখিয়ে নিই। একটা লিজার্ড স্প্রে অর্ডার করেছিলাম। আমরা যে কোয়ার্টারটায় থাকি অনেক পুরানো, প্রচুর টিকটিকির উৎপাত বেড়েছে, আর এত মাত্রায় বেড়েছে না, নাজেহাল অবস্থা। তার জন্যই আর কি এই টিকটিকি তাড়ানোর স্প্রেটাকে আমি অর্ডার করেছি। এখানে যে দামটা লেখা আছে সেই দামটা কিন্তু নয়, এটাও 299 নিয়েছে, কিন্তু বটলটা না অনেকটাই ছোট, মনে হচ্ছে যেন
অনেকটা বেশি দাম নিয়ে নিয়েছে। এটাও আমি ব্যবহার করেছি। টিকটিকির উৎপাত যে একেবারেই কমে যাবে সেটা কিন্তু একেবারেই না, তবে হ্যাঁ, যে মাত্রায় টিকটিকি বেড়ে গিয়েছিল সেটা একটু হলেও কম হয়েছে। এবার লাস্ট যে বক্সটা পড়ে আছে সেটাই তোমাদেরকে দেখাই যে এটার মধ্যে কি আছে। বক্সটা যখন এসেছিল, আমি আসলে এইসব জিনিসের সঙ্গে পরিচিত না, তো আমি নিজেও প্রথমে বুঝতে পারিনি। তারপরে এই যে ওপরে যে লেখালেখি আছে এটা দেখে বুঝলাম এটা কি। আসলে সানায়ের পাপাকে কয়েকদিন ধরে বলছিলাম মাটিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কয়েকটা গাছ মারাও গিয়েছে। এখানে না ওয়েদারের জন্য গাছের মাটিগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেগুলোকে খুব ভালোভাবে যত্ন নিতে হয়। তাই সানায়ের পাপা এই যে কোকোপিট অর্ডার করে দিয়েছে। আর কোকোপিট কিভাবে ব্যবহার করতে হয় এখানে সবটাই লেখা আছে। তাও আমি আমার শাশুড়ি মার কাছে একবার জিজ্ঞাসা করব, না হলে আমার ননদের কাছে জিজ্ঞাসা করব। এই সমস্ত জিনিস আমি তো আগে কখনো ব্যবহার করিনি। শখে গাছ লাগাই, শখ পূরণের জন্য হলেও গাছগুলো তো যত্ন নিতে হবে। যখন কোকোপিটটা আমি ব্যবহার করব তোমাদেরকে দেখাবো যে কোকোপিটটা আমি কিভাবে ব্যবহার করছি। বক্সটাকে বন্ধ করে রাখি। ওদিকে আবার দেখছি খুব জোরে ঝড় উঠেছে। বাইরে জামা কাপড়ের স্ট্যান্ডটা রাখা ছিল, ঘরের মধ্যে এনে রাখলাম। বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। হঠাৎ করে ঝড় উঠলো, তার কিছুক্ষণের মধ্যে একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই গরমের মধ্যে অনেকে এই বৃষ্টির জন্য ওয়েট করছিল। মামা মজা হচ্ছে, মজা হচ্ছে। ইরেজারটা রাখো, রেখে দাও মা, রেখে দাও। সানার বাবা তো অফিসের জন্য বেরিয়ে গিয়েছে, আর আমার দুষ্টুটার চোখে ঘুম নেই এখনো পর্যন্ত। এই যে সোফার ওপরে উঠে বসে আছে, ঘরে এত জায়গা আছে, ওর বসার জায়গা নেই। এত দুষ্টুমি করে না সারাটা দিন ধরে। এবার ওকে গিয়ে ঘুম পাড়াবো। ওকে ডিনার করানো হয়ে গেছে, আমারও ডিনার কমপ্লিট হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক। বন্ধুরা আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। বলো গুড নাইট। Good night.